আমরা এর আগে ভগ্নাংশের গুণ আর ভাগ এই অঙ্কগুলো কি করে করতে হয় এটা দেখেছি। আর ভগ্নাংশের গুণ আর ভাগের অঙ্কের যে বিভিন্ন রকম প্রয়োগ হয় সেগুলো আমরা কিছু কথার অঙ্ক দিয়েও শিখেছি। আমরা আগেই যে ভগ্নাংশ বিষয়ে পড়েছিলাম সেই প্রসঙ্গে দশমিকের ব্যাপারটাও আমরা পড়েছিলাম এবং আমরা আলোচনা করেছিলাম যে ভগ্নাংশ এবং দশমিক এইগুলো প্রায় একই ধরনের হিসাব করার জন্য আমরা ব্যবহার করি। অর্থাৎ কোনো একটা পূর্ণ সংখ্যা তার কিছু ভাঙা অংশ সেটাকে ভগ্নাংশেও লেখা যায়, তাকে দশমিকেও লেখা যায়। আমরা দেখেছিলাম যে যদিও একই জিনিসকে ভগ্নাংশেও লেখা যায় এবং দশমিকেও লেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে তাকে দশমিকে লেখার অনেক সুবিধা আছে এবং সেই সুবিধা এই কারণেই মূলত যে আমরা আমাদের রোজকার হিসাব করার জন্য এমন একটা পদ্ধতি ব্যবহার করি যাতে দশমিক দিয়ে হিসাবপত্র করতে খুব সুবিধা হয়, যাকে আমরা বলি মেট্রিক পদ্ধতি বা মেট্রিক সিস্টেম। ধরা যাক আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি বললাম যে আমার 1 কেজি আলু লাগবে। তো দোকানে যিনি আলু বিক্রেতা উনি আমাকে 1 কেজি আলু দিলেন। এই 1 কেজি আমরা এটুকু জানি যে এটাকে আরো ছোট ছোট ভাগে ভাগ করা যায়। কিরকম? ধরো আমরা যদি আলুই কেনার কথা বলি, আমরা আলুকে মিলিগ্রামে কখনো খুব একটা হিসাব করি না, কারণ এক একটা আলুর বেশ ওজন হয়। তো আমরা ধরো শুরু করি গ্রাম। তো এইরকম গ্রাম হচ্ছে 1 গ্রাম ধরো কিছুটা ওজন। এবারে এইরকম 1000 গ্রাম হলে সেটা হয়ে যায় 1 কিলোগ্রাম। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে এই যে কিলো, সেই কিলোকে যদি আমরা 1000 ভাগে ভাগ করি তাহলে পাবো 1 গ্রাম। তো আমরা 1 গ্রাম জিনিস আলু হয়তো কিনি না, আমরা আলু কিনতে পারি 200 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম এরকম। তো সেইগুলোকে যদি আমরা বলি 1 কেজির কত অংশ, ধরো তুমি বাজারে গিয়ে 500 গ্রাম আলু কিনলে, তাহলে 1 কেজি যদি 1000 গ্রাম হয় তাহলে 500 গ্রাম হচ্ছে 1000-এর অর্ধেক। অর্থাৎ এটা 1 কেজি ভগ্নাংশ হিসেবে অর্ধেক। আর আমরা যদি বলি 500 গ্রাম, তাহলে 1000 গ্রাম আর 500 গ্রাম, এই 500 গ্রামকে আমরা বলতে পারি যে 1 কেজির অর্ধেক মানে 0.5 কেজি। আর আরো একটা বড় সুবিধা আছে দেখো এই দশমিক ব্যবহার করার। এখানে 500 গ্রামকে 0.5 অর্থাৎ 5 ব্যাপারটাকে নিয়ে দশমিক যে বিন্দুটা সেটাকে আমরা কোথায় বসাবো সেইটা অনুযায়ী আমরা সংখ্যাটা চট করে লিখে দিতে পারি। আমরা যদি বলি 500, তাহলে এটা যে 1000-এর অর্ধেক সেটা তবু একটু বিচার বিবেচনা করতে হয়, কিন্তু 500 থেকে 5 এলো আর 0.5 করে দিলাম, এই লেখাটা অনেক সোজা। এই লেখাটা করতে আর বেশি খুব একটা কসরত করতে হয় না হিসাবের। দ্বিতীয়ত, ধরো তুমি একটা বড় অংশ আছে, তাকে যদি তুমি ছোট ছোট ভাগে ভাগ করতে যাও, তাহলে মেট্রিক পদ্ধতিতে দেখো কোনো একটা জিনিস তার 10 ভাগ, 100 ভাগ, 1000 ভাগ, 10,000 ভাগ এরকম করে করে ওই শূন্য একটা করে বাড়িয়ে যে এক একটা নতুন একক তার তৈরি করা হয়। যেমন আমি বললাম দেখো কেজি বা কিলোগ্রাম, তাকে 1000 ভাগে ভাগ করলে হলো গ্রাম। আবার এই গ্রামকে 1000 ভাগে যদি তুমি ভাগ করো হলো মিলিগ্রাম। অর্থাৎ এই যে একটা বড় একক, তাকে আমরা ছোট ছোট এককে যে ভাগ করছি, সেই ভাগ করাটা
10, 100, 1000, 10,000 এরকম দিয়ে ভাগ করার সুবিধা হচ্ছে যে দশমিক বিন্দুটাকে এক ঘর এক ঘর এক ঘর করে প্রতি 10-এর জন্য এক ঘর করে সরিয়ে দিলেই আমার হিসাবটা হয়ে যায়, এবং সেটার জন্য আর নতুন করে আলাদা হিসাবের কায়দা কানুন করতে হয় না। তো এইসব মিলে ভগ্নাংশ আর দশমিক মানেটা একই রকম দাঁড়ালেও বাস্তবে অনেক অঙ্ক করার জন্য দশমিকের প্রয়োগের অনেক সুবিধা আছে। আমি একটা ওজনের কথা বললাম, আবার টাকা পয়সা দেখো আরেকটা হিসাব বলি। আমরা রোজকার দিনে যা দোকান থেকে কিনি তার মধ্যে ওজন, আয়তন, টাকা পয়সা এইগুলো আমাদের খুবই কাজে লাগে। ওজনের কথা বললাম, আয়তনের কথা একটু বলি। ধরো তুমি দোকানে গিয়ে বললে যে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দাও, তো যে কাকু কোল্ড ড্রিঙ্কসের বোতল দিচ্ছে, বললো তুমি কতটা চাও বলো। তো তুমি বললে যে আমি 1 লিটার চাই। তখন কাকু বললো না না 1 লিটার তো নেই, আমি তোমাকে 500 মিলিলিটার দেবো। তো তুমি মনে মনে ভাবলে বাবা 500 মিলিলিটার, এটাকে আমি কি করে হিসাব করব। কিন্তু তোমার যদি মাথায় থাকে যে 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার, তাহলে 500 মিলিলিটার হচ্ছে তার অর্ধেক, বা ওই 500-তে 5টা চলে এলেই ওটা 0.5 হয়ে গেল। তোমার মনে রাখতে হবে 1 হচ্ছে পূর্ণ আর 0 কিছু তার থেকে ছোট। তাহলে এই যে ওজন আর আয়তন, এইটাও দেখো কিরকম আমরা এই মেট্রিক পদ্ধতিতে এই ব্যাপারগুলো খুব ঘুরে ফিরে আসবে। আমি একটু পরেই তোমাদের আবার আলাদা করে দেখাবো যে মিলি, সেন্টি, ডেসি এরকম করে করে আমরা একটা ছোট থেকে একটা বড় এইভাবে 10 দিয়ে গুণ করে বাড়াই, আবার বড় থেকে ছোট 10 দিয়ে ভাগ করে ধাপে ধাপে কমাই। অর্থাৎ ধাপে ধাপে বাড়াই 10 দিয়ে গুণ করে, আর ধাপে ধাপে কমাই 10 দিয়ে ভাগ করে। তো ওজন আর আয়তন বললাম। এবার টাকা পয়সাটা, তুমি দোকানে গিয়ে, আমি তো দোকানে গিয়ে জিনিস কেনার গল্প বলছি, এবারে দোকানে তো আর এরকম কোনো কাকু নেই যে তোমাকে টাকা পয়সা না দিলে জিনিসগুলো দেবে। সেই জন্য টাকা পয়সার হিসাবটাও তোমাকে বুঝতে হবে। ধরো তুমি দোকানে গেলে একটা কোনো জিনিস কিনতে, 1 কেজি আলু ধরো একটা, ধরো 30 টাকা দাম, আমি কথার কথা বলছি। এবারে তোমাকে কেউ হয়তো বললো যে আচ্ছা তাহলে বলো দেখি 100 গ্রাম আলুর দাম কত। তাহলে দেখো 1 কেজির দাম যদি 30 টাকা হয়, এটা হচ্ছে 1000 গ্রাম, 100 গ্রাম হচ্ছে তার 10 ভাগের 1 ভাগ বা 0.1। তাহলে 30কে যদি আমি 0.1 দিয়ে গুণ করি, ওই 3টাই রইল, শুধু দশমিকটা 1 ঘর সরে গিয়ে 30-এর থেকে কমে হলো 3.0 বা 3 টাকা। আবার তার আরো 100 ভাগ যদি আমরা করি, দেখো সুবিধা হচ্ছে আমার কিন্তু অন্য কোনো কিছু হিসাব করতে হবে না। তার কারণ কি বলতো, আমার আবার টাকার থেকে পয়সা যখন যাচ্ছি 100 পয়সায় 1 টাকা, অর্থাৎ টাকাকে যদি আমি আরো ছোট ভাগে ভেঙে নিতে চাই, তাহলেও এই দশমিকের পদ্ধতি প্রয়োগ করে আমি টাকার পয়সাটাকে দশমিকে পুরো টাকার আকারে লিখতে পারবো। অর্থাৎ 100 পয়সায় 1 টাকা, আবার টাকা ধরো 1, 10, 100, 1000, 10,000 এরকম। এবং এইরকম ভাবে আমাদের টাকার নোটগুলো একটু বড় বড় করে এখন তৈরি হয়। দেখো তোমরা বাজারে দেখবে খুবই বেশি 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, আবার 2000 টাকার নোটও পাওয়া যায়। তো এইগুলোকে দিয়ে একটা মোট কত টাকার তুমি জিনিস কিনবে হিসাব করতে গেলে এই শূন্য ব্যাপারগুলো ঘুরে ফিরে আসে, তাকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার জন্য, এবং টাকার থেকে পয়সায় নামিয়ে এনে ছোট ছোট জিনিসের হিসাব করার জন্য। কিন্তু দশমিকের বিন্দুটাকে এদিক ওদিক নড়িয়ে দিলেই অঙ্কটা খুব চট করে হয়ে যায়। তো এই অর্থে দশমিকের বাস্তব জীবনে গুরুত্বটা বেশ এইরকম হিসাব করার জন্য। তো আমরা ভগ্নাংশের যে অঙ্কগুলো করেছি সেখান থেকে আমরা এই অঙ্কগুলোর ব্যাপারে যা বুঝেছি, আজকে আমরা করব কি, যে এই দশমিকের দিয়ে সেই ধরনের কথার অঙ্কগুলোকে কি করে করা যায় সেই হিসাবটা আমরা শিখব। এবং এই যে হিসাবটা আমরা শিখব, এই হিসাবটা শেখার পথে আমরা যেটা দেখব যে আমরা কি কি একক ব্যবহার করি, এবং সেই এককগুলো ব্যবহার করার জন্য দশমিক কিভাবে কাজে লাগে। আমি একটু আগে যেটা বললাম সেটাকে আমরা
একটা সার সংক্ষেপ করি। দেখো, দূরত্ব মাপারটা আমি এখনো অব্দি বলিনি আজকে, কিন্তু দূরত্ব মাপারটা তোমরা জানো। এটা তোমরা ছোট দূরত্ব হলে স্কেল দিয়ে মাপতে পারো, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, এই সমস্ত। ওজন মাপার গ্রাম, কিলোগ্রাম। আয়তন মাপার জন্য লিটার। তাহলে এই যে মিটার, গ্রাম, লিটার, এগুলো হচ্ছে এক একটা মোটামুটি যাকে বলে স্ট্যান্ডার্ড ইউনিট, বা এগুলোই হচ্ছে মোটামুটি ধরো চালু একক। কিন্তু এর থেকে বড় বা এর থেকে ছোট হলে তাকে তো আমরা ধরো 1 কোটি মিটার এরকম তো আমরা চট করে বলবো না। ধরো যেমন ধরো দূরত্বর একক অনেক অনেক দূরে, যে ধরো আলো 1 বছরে যতটা দূরত্ব যায় সেটাকে মাপার জন্য আলোকবর্ষ। এরকম অনেক বড় দূরত্বের জন্য আমাদের অন্য একক ব্যবহার করতে হবে, অনেক ছোট কিছুর জন্য আমাদের আরো অন্যরকম একক ব্যবহার করতে হবে। তো এই বড় আর ছোট এগুলোকে এই মূল একক থেকে কি করে করা যায়, দেখো এই ছকের মাধ্যমে এটা দেখানো আছে। ধরো মিটার, এই মিটারের যদি আমরা এর থেকে ছোট বলি তাহলে সেটা হলো ডেসিমিটার। 10 ডেসিমিটারে 1 মিটার। আবার ডেসিমিটারের থেকে ছোট জিনিস হচ্ছে সেন্টিমিটার। 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার। আবার মিলিমিটারে, আবার সেন্টিমিটারের থেকে ছোট হচ্ছে মিলিমিটার। তাহলে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তাহলে আমরা মোটামুটি যদি মিটার কথাটাকে বাদ দিয়ে আমরা বলতে পারি 10 মিলি হলে 1 সেন্টি। আমরা ওই মিটারটা উদাহরণ দিয়ে জিনিসটা দেখাচ্ছি, কিন্তু মানেটা একই রকম। 10 মিলি হলে 1 সেন্টি, 10 সেন্টি হলে 1 ডেসি, আর 10 ডেসি হলে 1, যেটা ওটার মূল একক, যেমন মিটারের ক্ষেত্রে দৈর্ঘ্যে। আবার সেটা 10 গুণ হলে হবে ডেকা, তার 10 গুণ হলে হবে হেক্টো, আর তার 10 গুণ হলে হবে কিলো। তাহলে মিলি, সেন্টি, ডেসি, তারপরে যেটা মূল, তারপরে ডেকা, হেক্টো, কিলো, এইগুলো 10 10 10 গুণ করে হচ্ছে। আবার বড় থেকে ছোট করতে গেলে যদি 10 10 গুণ করে এই এককগুলো ছোট থেকে বড় হয়, তাহলে বড় থেকে ছোট করতে গেলে 10 10 10 ভাগ করে দিতে হবে। তাহলে এই যে 10 দিয়ে গুণ বা 10 দিয়ে ভাগ করে একটা বড় একক থেকে ছোট ছোট এককে নিয়ে যাওয়া, বা ছোট থেকে বড় এককে নিয়ে যাওয়া, এগুলো দশমিক বিন্দুটাকে একটু সরিয়ে দিলেই আমরা করতে পারি। তো এইগুলো যখন আমরা বুঝে গেছি, আজকে চলো আমরা কয়েকটা অঙ্ক করি, যেখানে আমরা এই দশমিকের যে ব্যাপারগুলো জানলাম সেইগুলোকে আমরা একটু কথার অঙ্ক দিয়ে করি। প্রথমটা দেখো, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা দশমিকের পরে ধরো 50, ওটা কিন্তু 50 বলবো না, 5 তারপর 0। তার কারণ হচ্ছে 5টা হচ্ছে ওর মানে মূল যে সংখ্যাটা, আর 0 হচ্ছে তারপরে, কিন্তু 5 আর দশমিকের পরে 5 0 মানে কিন্তু 50 নয়। এটা মানে হচ্ছে 877 টাকা 50 পয়সা, এইভাবে তুমি ভাবতে পারো, কিন্তু ওটা 50 টাকা নয়। তো আমরা যখন এই মাছের বাজারের হিসাবটা করছি, আমরা এটা জানি না প্রথমে যে দাদা কত কেজি মাছ কিনলো। তো দাদা বাড়ির থেকে মাছের বাজার করে ফিরেছে। আমি তো দাদার সাথে মাছের বাজার দেখলাম, কিন্তু আমি আর অতটা খেয়াল করিনি। আমি বিভিন্ন রকমের দারুণ দারুণ মাছ আছে, এগুলোকে কিনলে বাড়িতে মা সুন্দর করে ভেজে বা ঝোল করে কি করে খাওয়াবে সেটাই চিন্তা করছিলাম। ওই জন্য ওই মাছের কি দামটা মতো কিছু মাথার মধ্যে নিই। তো বাজার থেকে ফেরার পরে দেখি বাবা দাদাকে জিজ্ঞাসা করছে যে তুই তো মাছ কিনলি, কত টাকার মাছ কিনলি? দাদা বলল যে আমি 877.50 টাকার মাছ কিনলাম। তো এবারে মা তো অত টাকা পয়সার ব্যাপারে হিসাবটা নিয়ে তখনই ভাবছে না। মা ভাবছে যে এটাতে কতটা মাছ আছে। তার কারণ হচ্ছে যে বাড়িতে সবার
খাওয়ার ব্যবস্থা করতে হবে, বাড়িতে অতিথিরা আসবে তাদেরও ব্যবস্থা করতে হবে, এই জন্য বেশ অনেক টাকার মাছ কেনা হয়েছে। তো মাছের দাম কত তা দিয়ে মার খুব একটা কিছু হবে না, কিন্তু মাছের পরিমাণ কত সেটা দিয়ে মার একটা বিরাট দরকার আছে, কেননা সব লোকের হবে কিনা এটা মা হিসাব করবে। তো মা দাদাকে বললো যে তুই ক কেজি মাছ কিনেছিস? দাদা তো মাথায় ওটা আনতেই পারছে না যে আরে বাবা, আমি তো কত টাকার মাছ কিনেছি মনে আছে। হঠাৎ করে দাদার মাথায় মনে হলো, আচ্ছা আমাকে যে দোকানদার বলছিল যে 1 কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম বা কেজি, 1 কেজি মাছের দাম 175.50 টাকা, অর্থাৎ 175 টাকা 50 পয়সা। তো এখান থেকে কি আমি বার করতে পারবো যে কত কেজি মাছ আমি কিনেছি মোট টাকাটা দিয়ে? তো এটা দশমিক বলে কেমন একটা মাথাটা গুলিয়ে যাচ্ছে, কিন্তু আমি অঙ্কটাকে না আরেকটা অন্য খুব ছোট্ট হিসাব যদি ভাবি, যে আমি 100 টাকার জিনিস কিনেছি, আর 1 কেজি জিনিসের দাম যদি 10 টাকা হয়, তাহলে এরকম ক কেজি জিনিস আছে? এই হিসাব তো খুব সোজা। 100 টাকা হচ্ছে মোট, 1 কেজির দাম 10 টাকা, তাহলে 100 ভাগ 10 করলে কত কেজি বেরিয়ে যাবে? সোজা হিসাব, যে 100 টাকা যদি মোট হয়, 1 কেজির দাম যদি 10 টাকা হয়, তাহলে 100 ভাগ 10 অর্থাৎ 10 কেজি জিনিস। এখানেও কিন্তু নিয়মটা এক, শুধু হিসাবটা দশমিক বলে একটু বড় হিসাব করতে হয়। তাহলে দাদা 877.50 টাকার মাছ কিনেছে, 1 কেজির দাম হচ্ছে 175.50, তাহলে কত কেজি? তাহলে এই অঙ্কটার উত্তর করতে গেলে আমাকে 877 পয়েন্ট বা 0.50 একে আমাকে ভাগ করতে হবে কি দিয়ে? 175.50। এবার দেখো, তোমাদের আমি দশমিকের ভাগ কি করে করতে হয় এটা শেখাচ্ছি। তো এইটাকে করতে গেলে আমরা কি করব বলতো? আমরা দশমিকের ভাগ করব না পূর্ণ সংখ্যার ভাগের হিসাব করে। তো কায়দাটা কি? কায়দাটা খুব সহজ। কায়দাটা হচ্ছে যে আমি যদি বলি 1 ভাগ 10, এইটাকে আমি বলতে পারি 1 গুণ 10 ভাগ 10 গুণ 10। কেন বলতো? আমরা তো আগে কাটাকাটি শিখেছি। কাটাকাটি শিখেছি বলে আমরা জানি যে এই একই জিনিস দিয়ে গুণ করা, ওটাকে কেটে কেটে দিলে 1 ভাগ 10ই থাকে। তার মানে আমি এটাকে বলতে পারি 1 গুণ 100 ভাগ 10 গুণ 100। যাই দিয়ে আমি ওপরে গুণ করব, নিচেও তাই দিয়ে গুণ করব, করলে ভগ্নাংশটা একই থাকবে। এটা আমরা আগে দেখেছি, লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ করলে ভগ্নাংশটা একই থাকে। তো দশমিকের আড়ালে কিন্তু এটা একটা ভগ্নাংশের মতোই অঙ্ক লুকিয়ে আছে, বা ভাগের অঙ্ক লুকিয়ে আছে। তো আমরা করব কি, দশমিকটাকে হটাবার জন্য একে আমি কি করব, দেখো একে আমি 100 দিয়ে গুণ করব। সত্যি কথা বলতে কি, এই দশমিককে হটাবার জন্য আমাকে 10 দিয়ে গুণ করলেই চলে যেত, তার কারণে এই 5-এর পরে শূন্য, এই পরে শূন্যর কিন্তু খুব একটা কোনো মানে নেই, পরে আমি যতগুলোই শূন্য দিই ব্যাপারটা একই। দশমিকের প্রথমে শূন্য দিলে তার একটা মূল্য আছে, কিন্তু পুরো সংখ্যাটা শেষ হওয়ার পরে কতগুলো শূন্য দেওয়া হলো তাতে ওর কিচ্ছু আসে যায় না। কেন কি বলতো? 0.5, 0.50, 0.5000, 0.5000, এগুলো সবই মানে হচ্ছে 5 ভাগ 10। এটার মানে হচ্ছে 50 ভাগ 100, এটাও কাটাকাটি করলে 5 ভাগ 10। এটার মানে হচ্ছে 500 ভাগ 1000, এটার মানে হচ্ছে 5000 ভাগ 10,000, সবই হচ্ছে ওই 5 ভাগ 10 মানে অর্ধেক। তাহলে আমরা যত ইচ্ছা দিয়ে গুণ করতে পারি লবকে আর হরকে, আর গুণটা যখন করব আমাদের খেয়াল রাখতে হবে লবকেও যা দিয়ে করব, হরকেও তা দিয়ে করব। তো আমরা 10 দিয়ে গুণ করি তাহলেই এই বা দশমিকটা হটে যাবে। তো একে আমি 10 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা দাঁড়ালো 8775 ভাগ 1755। ঠিক আছে, তো আমরা ওপর নিচে 10 দিয়ে গুণ করলাম, আর কিন্তু কিচ্ছু করিনি। তাহলে এবারে আমরা সাধারণ ভাগের অঙ্ক করব। দেখো বড় বড় সংখ্যার যে ভাগের অঙ্ক বা গুণের অঙ্ক, এগুলোকে আমরা আগে প্র্যাকটিস করেছি কেন? দেখো এই সব করতে গেলে কিন্তু আমাদের ওইগুলো একটু চর্চা না থাকলে খুব মুশকিল। তাহলে 8775 একে আমরা ভাগ করব 1775। তো এই বড় সংখ্যাগুলো ভাগ করার জন্য দেখো আমরা একটু যদি চর্চা করি, আমরা কি করে বুঝবো বলো তো এটা কতবার যাবে? দেখো 5 গুণ 17 হচ্ছে 85,
এই প্রথম দুটো নাও, এই প্রথম দুটো নাও। এটা হচ্ছে একটা কায়দা যাতে আন্দাজ করা যায়। তো 5 গুণ 17 হচ্ছে 85। দাঁড়াও এটাকে একটু পরিষ্কার করে লিখি, লেখাটা কেমন ঘেঁষাঘেঁষি হয়ে গেল, একটু পরিষ্কার করে লিখি। 1775 একে আমি ভাগ করছি 8, মানে 8775 কে এই দিয়ে ভাগ করছি। তাহলে আমি প্রথমে যেটা পরীক্ষা করছি দেখো, যে 1775 17 আর এইটা 5 17 এবং 85। তাহলে আমি দেখি তো 5 দিয়ে গুণ করলে এটা কি হয়। যদি বেশি হয়ে যায় আবার 4 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, 5 5 এ 25, 5 হাতে রইল 2, 5 7 এ 35 আর 2 এ 37, 7 হইল 3, 5 17 এবং 85 আর 3 এ কি হলো দেখি আরেকবার, 5 5 এ 25, 5 হাতে রইল 2, 5 7 এ 35 আর 2 এ 37, 7 হাতে রইল 3, 5 7 এ 25, 5 7 এ 35 আর 3 এ 38 এর 8 হাতে রইল 3, 5 1 এ 5 আর 3 এ 8। তাহলে দেখো আমি কিন্তু এটাকে দিয়ে যেই ভাগ করলাম না, তাহলে কিন্তু আমার ভাগ অঙ্কটা মিলল না, বুঝেছো? শুধু তাই না, এটা বড় হয়ে গেল। আমরা আবার আরেকবার দেখি অঙ্কটা যাতে হিসাবে ভুল না হয়েছে কিনা একবার ধরার জন্য। 5 5 এ 25, 5 হাতে রইল 2, 5 7 এ 35 আর 2 এ 37, 7 হাতে রইল 3, 5 7 এ 35 আর 3 এ 38 আর 8 হাতে রইল 3, 5 1 এ 5 আর 3 এ 8। আমি মুখে মুখে হিসাবটা করলাম। এরকম হিসাব তোমরা তো এখন অনেক উঁচু ক্লাসে উঠে গেছো, এই হিসাব তো প্রাইমারি স্কুলে থেকে শুরু হয়েছে, সেই জন্য এখন তোমরা কিছুটা মুখে মুখে করতে পারবে। তাহলে দেখো এটা বেশি হয়ে গেছে, তাহলে এটা চলবে না, আমাকে 4 নিতে হবে। 1775 একে আমি 8775 একে এবারে 4 দিয়ে করি, দেখো এর থেকে ছোট হবে। 4 5 এ 20 শূন্য হাতে রইল 2, 4 7 এ 28 আর 2 এ 30 এর শূন্য হাতে রইল 3, 4 7 এ 28 আর 3 এ 31 এর 1 হাতে রইল 3, 4 1 এ 4 আর 3 এ 7। তাহলে 7100। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করে দিই, কত থাকে দেখি। 5 7, 7 থেকে 1 গেলে 6, 1 6 7 5। আচ্ছা, একে আবার আমি 1775 দিয়ে ভাগ করি। তো আমরা যেটা করব দেখো, আমরা আমরা এই ভাগটাকে এরকম ভাবে লিখবো না, আমরা একটু লেখাটাকে অন্যভাবে লিখবো। এই তাহলে আমার জিনিসটা হলো দেখো, 4 কেজি যদি হতো, যদি আমি 4 কেজি মাছ দাদা কিনতো, তাহলে কত দাম হতো বলো তো? এত টাকা দাম। কিন্তু আমার খরচটা তার থেকে বেশি হয়েছে। কতটা বেশি হয়েছে না, এই 1675 যেটা, এতটা টাকা, এটা 1775-এর কত অংশ এটা বার করলেই বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা কি করে বার করব দেখো, আমি একটু উল্টো লিখে ফেললাম, আমি এটাকে একটু মুছি দাঁড়া। তো আমার 1675 1775-এর কত অংশ কি করে বার করব? দেখো এটা করার জন্য আমি ভগ্নাংশ আর দশমিক দুটোকে মিলিয়ে মিশে হিসাব করলে হিসাবটা আমার ছোট হয়ে যাবে। এই কায়দাটা দেখো, এখন তো আমরা ভগ্নাংশ শিখে গেছি, সেই জন্য আমরা দশমিকের হিসাব করার সময় যদি দেখি ভগ্নাংশটা দিয়ে কিছুটা করে করলে সুবিধা হয়, তাহলে আমি তাই করব। তো আমি দেখো এইবারে সেইটা করছি। আমাকে কি করতে হবে, 1775-এ 1675 কত অংশটা দশমিকে বার করতে হবে। আমি ভগ্নাংশে কিছুটা করি, তার কারণ কিছুটা কাটাকাটি করা যাবে, করে এটা অঙ্কটা একটু ছোট হবে। তাহলে 5 দিয়ে যাবে ভাগ, কেননা শেষ যে সংখ্যাটা 5 আছে। 5 3 এ 15, 1 এ 16, 5 3 এ 15 আর 2 এ 17, 5 5 এ 25। তাহলে 335 হলো উপরে, তাই তো, লব 5 দিয়ে ভাগ করে। তাহলে এবারে একেও 5 দিয়ে ভাগ করি। 5 3 এ 15 আর 2 এ 17, 5 5 এ 25, 2 এ 27, 335 ভাগ 355। চলো এটাও আবার দেখি, একেও 5 দিয়ে করা যাবে। 5 6 30 আর 3 এ 33 আর 5 7 এ 35। এটা দেখো 5 7 এ 35
আর 5 একে 5। তাহলে একটা বিচিত্র হিসাব হলো। দাদা, আমি জানি না আমি কিছু ভুল করলাম কিনা। হ্যাঁ, আমি একটা ভুল করেছি, এতক্ষণে আমার চোখে পড়লো। কি ভুল করেছি বলতো? আমি তাই অবাক হয়ে গেলাম, এসব 67, 71 এগুলো কিভাবে আসছে। দেখো, অঙ্কটা আমি টুকতে ভুল করেছি। এরকম তোমাদেরও মাঝে মাঝে হয়, দেখো আমারও হলো। অঙ্কটা আমি কিন্তু অঙ্কটা হিসাব আমি ঠিকই করছিলাম, আমি 177.50 ধরে ফেলেছিলাম। এরকম ভুল আমাদের খুব হয়। দেখো, আমি কিন্তু এই ভুলটাকে কেটে দিয়ে এবার অঙ্কটাকে ঠিক করব। আমি কিন্তু অঙ্ক এই এই ভুলটাকে আমি একেবারে অবহেলা করছি না। এরকম ভুল আমাদের হয়, কিন্তু ভুলটা ধরা পড়লে এরকম একটা বিচিত্র সংখ্যা যে এলো, আমি বুঝলাম আমি টুকতে ভুল করেছি। তাহলে 1750, হ্যাঁ, না 1755, একে আমি যদি 10 দিয়ে গুণ করি 1755, আমি ওটাকে 1775 একটা ধরেছিলাম। তো যাই হোক, এবারে আমি ঠিক করে নিচ্ছি একে 8775। এবার দেখো, আচ্ছা আবার দেখি আমি 5 দিয়ে করলে কি হয়। 5 5 25, 5 হাতে রইল 2, 5 5 25 আর 2 27, 7 হাতে রইল 2, 5 7 35 আর 2 37, 7 হাতে রইল 3, 5 1 5 আর 3 8। দেখো, অঙ্কটা সুন্দর মিলে গেল। এর থেকে না আমরা একটা শিক্ষা নিলাম, কি বলতো? দেখো, এরকম একটা অঙ্ক যেখানে সব 67, 71 উল্টোপাল্টা সংখ্যা এসছে, মানে তুমি বুঝবে তোমার কোথাও একটা ভুল হয়েছে। হয় হিসাবে ভুল হয়েছে, বা অঙ্কটা টুকতেও ভুল হতে পারে, যেমন আমার অঙ্কটা টুকতেই ভুল হয়েছে। তো এইবারে দেখো, যে অঙ্কটা ফট করে হিসাব করে মিলে গেল এরকম সুন্দরভাবে, আমি কিন্তু ধরে নিলাম অঙ্কটা প্রায় ঠিক হয়েছে। তো পরীক্ষায় একটা অঙ্ক আসলে যদি দেখো হিসাবটা কেরম একটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তখনই বুঝবে কোথাও একটা ভুল হয়েছে, হয় হিসাবে ভুল হয়েছে বা টুকতে ভুল হয়েছে। আর যদি দেখো হিসাবটা সুন্দর মিলে যাচ্ছে, তাহলে বুঝবে যে তুমি ঠিক দিকেই এগোচ্ছ। তাহলে এখানে আমার উত্তরটা সোজা হেসে গেল, আর অত ভগ্নাংশ টগ্নাংশ দিয়ে কিছু করতে হলো না। যদিও যদি সংখ্যাটা একটু পাল্টে দেওয়া থাকতো, তাহলে ওইটা কিরকম হতে পারতো, বাজে একটা হিসাব, সেটা আমি ওই আগে হিসাব করার মধ্যে দিয়েই দেখলাম। তো আমার তাহলে দাদা 5 কেজি হিসাব, 5 কেজি মাছ কিনেছে, বেরিয়ে এলো। তাহলে 1 নম্বর অঙ্কটা করলাম। বাকি অঙ্কগুলো করি চলো। উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ও ফ্রক তৈরি করবে। প্রতি ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লাগে। তাহলে কতগুলো ফ্রক তৈরি হবে? এও দেখো মোট কত মিটার, আর এক একটা ফ্রকের জন্য কত মিটার লাগে, একে ভাগ করলেই আমার বেরোবে কতগুলো ফ্রক হবে। তাহলে কতগুলো ফ্রক হবে? 30.6, একে আমি ভাগ করব 1.7। আমরা ভাগের জন্য কি করব দেখো, এক ঘর করে মানে 10 দিয়ে গুণ করব। দেখো, দশমিকের সুবিধা হচ্ছে 10 দিয়ে গুণ করা মানে দশমিকটাকে এক ঘর সরিয়ে দাও। তাহলে এটাও যা 306 ভাগ 17, এটাও তাই। 10 দিয়ে গুণ করলাম আমরা লব আর হরকে, অর্থাৎ এক ঘর করে দশমিক ডান দিকে সরিয়ে দিলাম। তাহলে চলো 306/17 এটা আমরা হিসাব করি, ভাগ অঙ্কটা করি। তার মানে এই উদাহরণগুলো দিয়ে আমি তোমাদের যেটা বোঝাচ্ছি, দেখো দশমিকের ঘরটাকে তুমি যদি ঠিক মতো সরিয়ে নাও, তাহলে দশমিকের ভাগ আর পূর্ণ সংখ্যার ভাগ হিসাবটা একই ধরনেরই দাঁড়ায়। তাহলে 17 একে 17, এটা রইল 13, 7 17 136, না 8 17, আমি ভুল ভুল বললাম, 8 17 136। তাহলে চলো আমরা এখানে একে 8 এই ব্যাপারটা লিখবো। 8, এটা 8 7 8 56, 6 হলো 5, 8 একে 8 আর 5 13, তাহলে 18টা আমার ফ্রক হবে। মানে 3 নম্বর অঙ্কটা দেখো, বাড়িতে 48 লিটার খাবার জল আছে। তোমরা ভাবতে পারো যে বাবা এত জল কেন, কিন্তু এই জলটা ধরো জোগাড় করা হয়েছে এরকম কারণে যে জলের মাঝে মাঝে সরবরাহ যদি বন্ধ থাকে, তাহলে এই জলগুলো দিয়ে আমরা খেতে পারবো অন্তত বেশ কয়েক ঘন্টা, সবাই মিলে এই জলে আমাদের চলে যাবে। সেজন্য বাড়িতে এই খাবার জলটা আমরা ভর্তি করছি। তো এই জল আমি কিসে রাখবো? এই জল তো আর আমি এমনি বালতি বা গামলাতে রাখবো না, খাবার জল মানে আমি বোতলে রাখবো। তো
তো আমার কাছে কতগুলো বোতল আছে, তো এই বোতলের মধ্যে এই 48 লিটার জল এক একটা বোতলে ভরতে হবে। এরকম করে আমার হিসাব করতে আমার কটা বোতল লাগবে যদি এক একটা বোতলে 1.2 লিটার জল ধরে। 1 লিটারের একটু বেশি, 1200 মিলিলিটার। তো এতটা জল এক বোতলে ধরে, মোট 48 লিটার জল আছে, তাহলে কটা বোতল? এটাও দেখো, খুব একটা সহজ অঙ্ক। আমি শুধু এই অঙ্কগুলোর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দশমিক ব্যাপারটা কি বুঝতে পারলে দশমিকের এই যে ভাগ বা গুণটা উল্টো আমরা দশমিকের ঘরগুলোকে সরিয়েই করতে পারি। তাহলে এটা দেখো, এই 1.2 একে পূর্ণ সংখ্যা করতে গেলে 12 হচ্ছে পূর্ণ সংখ্যা, একে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে লবটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাও মানেও যা 480 ভাগ 12 সেটার মানেও তাই। এটা আমরা এরকম কেন করলাম? আমরা দশমিক গুলোকে পূর্ণ সংখ্যায় সব নিয়ে যাব, তাহলে 1.2 কে পূর্ণ সংখ্যায় নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হলো, ওটাই আবার 48 কে 10 দিয়ে গুণ করলে 480। তাহলে এটা তো খুবই সহজ অঙ্ক, এটা হয়ে গেল 40। তাহলে আমার 40টা বোতল লাগে, এই অঙ্ক আমার হয়ে গেল। 4 নম্বর অঙ্কটা দেখো, আমি একটু যে অঙ্কগুলো আগে করেছিলাম সেই হিসাবে জায়গাটা পরিষ্কার করে দিই। 4 নম্বর অঙ্কটা দেখো, আমার কাছে 15.77 মিটার লম্বা বাঁশ আছে, ঠিক আছে? তো এই বাঁশের আমি এই বাঁশটাকে কয়েকটা ভাগে ভাগ করব, যেগুলো ছোট ছোট ভাগ করে সেগুলোকে দিয়ে আমি কিছু কিছু জিনিস বানাবো। কিন্তু বাঁশের যে কোনাগুলো, ওই কোনাগুলো জিনিস বানানোর জন্য খুব একটা উপযুক্ত না। তাহলে আমি এই যে বাঁশ আছে 15.77 মিটার, আমি করব কি, এর থেকে 2.25 মিটার আমি বাদ দেব। এটা আমার বলে দেওয়া আছে 2.25। এখানে দেখো অঙ্কের মধ্যে লেখা আছে অংশ, আসলে ওটা হবে মিটার। এইটাকে আমরা এটা হয়তো ছাপাতে গিয়ে এরকম হয়েছে, 2.25 মিটার আমি বাদ দেব, ঠিক আছে? তাহলে 2.25 মিটার আমি বাঁশটা থেকে কেটে দিলাম, তাহলে কতটা রইল বিয়োগ করলে যা হবে। দেখো দশমিকের বিয়োগ আমি করছি, তলায় তলায় বসিয়ে 7 থেকে 5 গেলে 2, 7 থেকে 2 গেলে 5, দশমিক পড়ে গেল, 15 থেকে 2 গেলে 13। একদম দেখো যেরকম আমরা পূর্ণ সংখ্যার করি, দশমিকের ডান দিকটা ডান দিক, বাঁ দিকটা বাঁ দিক, দশমিকটা সঠিক জায়গায় খালি বসিয়ে দিলাম। একে আবার আমি 4 ভাগে ভাগ করব, তার মানে আমার অঙ্কটা করতে হবে 13.52 মিটার ভাগ 4। তাহলে এটাকে পূর্ণ সংখ্যার অঙ্ক করার জন্য আমি কি করব, দেখো 13.52 একে পূর্ণ সংখ্যা করতে গেলে 100 দিয়ে গুণ করলে হবে 1352। তো যাকে দিয়ে ভাগ করছি তাকেও আমার 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 হয়ে যাবে হলো 400। তার মানে এই 1352কে 400 দিয়ে আমার এটাকে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা 1352কে আমরা 400 দিয়ে ভাগ করি, এই ভাগের অঙ্কটা আমরা এখানে লিখি। তো ধরো আমি তাহলে এই 1352 যেটা আছে একে আমি 400 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এইটাই প্রথমে যে ভাগের অঙ্কটা আমরা শুরু করেছিলাম সেইটার মতো অনেকটা হবে, অর্থাৎ আমার পুরো ভাগটা মিলবে না, কিছুটা পড়ে থাকবে। তো এবারে এটা কিন্তু মিটার, দেখো আমরা এই ভাগ করতে গিয়ে এবার এর থেকে ছোট একক ব্যবহার করে কি করে ব্যাপারটাকে সামলাবো। আগে কত মিটার আমরা দেখি, চলো। তাহলে 400কে 3 দিয়ে গুণ করলে 1200, তাহলে আমি আমার পরে রইল 152, ঠিক আছে? তাহলে আমার এক একটা হলো 3 মিটার, আর 400 মিটারে 152 অংশ, এত মিটার, ঠিক আছে? এবারে চলো একটু কাটাকাটি করি।
কিরকম কাটাকাটি করবো বলো তো? দেখো, এটা মজার জিনিস। একে আমি না 4 দিয়ে কাটবো, তার থেকে বেশি দিয়ে কাটতে গেলেও কাটবো না। কেন বলতো? আমি এখানে তলায় 100 নিয়ে আসবো, যাতে আমি দশমিকের অঙ্ক করতে পারি। 10, 100, 1000 এইগুলো ভাগে নিয়ে আসবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে হলো 100। একে 4 দিয়ে ভাগ করলে দেখো 4 3 12 আর 3 15, 38। তাহলে 3 পূর্ণ 8, 100 মিটারের 1 মিটারের 100 ভাগের 38 ভাগ। তাহলে 1 মিটারকে আমরা দেখো এটা মানে কি লিখলাম, 3 মিটার যোগ 1 মিটারকে 100 ভাগে ভাগ করে তার 38টা ভাগ। এটাই কিন্তু এটার মানে। 3 পূর্ণ 38 ভাগ 100 মানে হচ্ছে কি 3টা পূর্ণ আর একটাকে 100টা সমান ভাগে ভাগ করে তার 38টা ভাগ। তাহলে 1 মিটারকে 100টা সমান ভাগে ভাগ করলে কি হয় দেখো, সেন্টিমিটার। তোমাদের খেয়াল আছে ওই যে চার্টটা দেখিয়েছিলাম? দেখো, এই দেখো মিটার, আমি এটাকে একটু অন্য রঙে দেখাই। এই দেখো মিটার। তাহলে একে যদি আমি 100 দিয়ে ভাগ করি, দেখো একে 10 দিয়ে ভাগ করলে হলো ডেসি, আবার তাকে আরো 10 দিয়ে ভাগ করলে হলো সেন্টি। তাহলে 10 গুণ 10 অর্থাৎ 100, তাকে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ওটা হয়ে গেল সেন্টিমিটার। তার মানে হচ্ছে 1 মিটারকে যদি আমি 100 দিয়ে ভাগ করে নিই, ওটা হলো 1 সেন্টিমিটার। তাহলে 100টা ভাগ করলে এক একটা হলো 1 সেন্টিমিটার। তাহলে এরকম 38টা ভাগ হচ্ছে 38 সেন্টিমিটার। তার মানে হচ্ছে প্রতি ভাগের দৈর্ঘ্য হলো 3 মিটার 38 সেন্টিমিটার। এইবারে দেখো মেট্রিক পদ্ধতিতে আমি আরো ছোট একক ব্যবহার করে এটাকে পূর্ণ সংখ্যায় লিখলাম, আমি কিন্তু একে দশমিকে লিখলাম। ঠিক আছে, আর দুটো অঙ্ক করি চলো। তারপরের অঙ্কটা, আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব। এটা না এই অঙ্কটা যিনি বানিয়েছেন তার চিন্তা ভাবনাটা খুব সুন্দর। তিনি কিন্তু এখানে একটা ফাঁকা জায়গা রেখেছেন। কেন বলতো? তোমার বাড়ি থেকে যে স্কুলের দূরত্ব, এটা তো সবার জন্য এক হবে না। তাহলে বইতে সবার জন্যই একটা আমি দূরত্ব বলে দিলাম, তাহলে তো ঠিক হলো না। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব, এটা একটা কিছু ধরে নিই। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরো আমি বলছি 5.1 কিলোমিটার। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি। তো আমি ধরে নিলাম যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5.1 কিলোমিটার। 5 কিলোমিটারের একটু বেশি। কত কিলোমিটার কত মিটার বলো তো? 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। তাহলে 0.1 মানে হচ্ছে যে আমরা এইভাবে বলতে পারি, আমি একটু লিখি দেখো। আমরা লিখতে পারি 5.1, এটাকে আমরা এরকম লিখতে পারি, 1 কে 10, 100 যা হোক লিখতে পারি। তো এবারে কত মিটারে 1 কিলোমিটার বলো তো? 1000 মিটারে হয়ে যায় 1 কিলোমিটার, তাই তো? তাহলে 1 কিলোমিটার যেটা 0.1 যেটা, সেটা হচ্ছে 1000 মিটারকে 0.1 মানে কি? 0.1 মানে হচ্ছে 10 ভাগ এর সমান 1 ভাগ। তাহলে 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, তার 10 ভাগ কত? তার 10 ভাগ হচ্ছে 100 মিটার, এক একটা করে। তাহলে সেই 10 ভাগের 1 ভাগ হলে এক একটা ভাগ হচ্ছে 100 মিটার। তার মানে আমার এটা আসলে 5 কিলোমিটার আর 100 মিটার। এটা বলার উদ্দেশ্য হচ্ছে দেখো, এই দশমিক দেওয়া থাকলে আসলে এটা ছোট এককে কত, এইটা কিন্তু তোমাদের মনে মনে হিসাবটা বোঝা শুরু করে দিতে হয়।
তাহলে 5.1 কিলোমিটার মানে হচ্ছে 5 মিটার। আর 1 কিলোমিটারের যদি আমরা 10 ভাগ করি, তার 10 ভাগের 1 ভাগ, কেননা 0.1 মানে হচ্ছে 10 ভাগের সমান 1 ভাগ। তাহলে 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, তার সমান 10 ভাগ করলে 1 ভাগ হচ্ছে 100 মিটার। তো বেশ, আমার বাড়ি থেকে স্কুল 5.1 কিলোমিটার। এবার আমি সাইকেলটা কিন্তু খুব জোরে চালাতে পারি। আমি সাইকেলটা চালাই ঘন্টায় 10.2 কিলোমিটার বেগে। তাহলে আমি স্কুলে কত সময় পৌঁছাবো? তাহলে দেখো, আমার মোট দূরত্ব হচ্ছে এতটা, আর 1 ঘন্টায় হচ্ছে 10.2 কিলোমিটার। তাহলে কত ঘন্টা লাগবে? কত ঘন্টা লাগবে? মোট দূরত্ব যত আর ঘন্টায় কত, এইটাকে যদি আমি ভাগ করি, মোট দূরত্ব কত। ধরো আমি বললাম যে আমার কাছে একটা গাড়ি আছে, সেটা ঘন্টায় 40 কিলোমিটার যায়, আর আমার মোট যেতে হবে 80 কিলোমিটার। তাহলে এই গাড়িটা ক ঘন্টায় পৌঁছাবে? প্রথম ঘন্টায় গেল 40 কিলোমিটার, আবার পরের ঘন্টায় গেল 40 কিলোমিটার। তাহলে 2 ঘন্টায় গাড়িটা পৌঁছে গেল 80 কিলোমিটার। তার মানে আমার মোট যে দূরত্ব, তাকে যে গতি অর্থাৎ ঘন্টায় কত যায় এটা দিয়ে ভাগ করলে ক ঘন্টা লাগবে এটা বার করা যায়, তাই তো? তাহলে সেই হিসাবটাই আমরা লাগাচ্ছি এই দশমিকের অঙ্কতে। তাহলে মোট দূরত্ব হচ্ছে 5.1, তাকে আমি ভাগ করছি 10.2। ঠিক আছে, আমি ইচ্ছা করে না ভগ্নাংশের মতো করে লিখলাম। হ্যাঁ, তাহলে এত ঘন্টা আমার লাগবে। এবার দেখো, এরকম কত মজার অঙ্ক। একে আমি করব কি, যে দশমিকটাকে কাটাবার জন্য 1 ঘর করে 10 দিয়ে গুণ করব, 1 ঘর করে ডান দিকে সরিয়ে। তাহলে এটা হলো 51/102 ঘন্টা। এবার দেখো, এদেরকে কি সুন্দর কাটাকাটি করা যায়। এটাকে যদি আমরা বলি 3 দিয়ে প্রথমে করি, দেখো 34, আর 3 17 51। এবার দেখো 17 আর 34 এরা কাটাকাটি হয়ে গেল। 17 আর 34 কাটাকাটি হয়ে কি দাঁড়ালো না, অর্ধেক। তাহলে আধ ঘন্টা। আধ ঘন্টা মানে হচ্ছে, তোমরা ঘড়ির হিসাবটা নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছো, এটা হচ্ছে 30 মিনিট। তাহলে আমি সাইকেলটা চালিয়ে 30 মিনিটে স্কুলে পৌঁছাবো। এবার এই পাতার শেষ অঙ্কটা আমি করি, চলো। একই রকম 4টে বিস্কুটের প্যাকেট আছে, ঠিক আছে? একই রকম 4টে বিস্কুটের প্যাকেট, তাহলে তাদের দাম বা তাদের ওজন সবই একই রকম। তো এই 4টে বিস্কুটের প্যাকেট মিলে ওজন হচ্ছে 12.6 গ্রাম। তাহলে এক একটা প্যাকেটের ওজন কত? তো 4টের দাম অত হলে একটার দাম কত, ওকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটা তো আমরা বুঝে গেছি। এ আর নতুন করে বলার অপেক্ষায় রাখে না। তাহলে আমরা এই হিসাবটা করব কি, যে 12.6 গ্রাম ভাগ 4। তো একে আমরা ওই রকম প্রথমে পূর্ণ সংখ্যায় লিখি, দেখো। তাহলে 126/40, তাই তো? 126/40 ঠিক কিনা ভুল বলো? 10 দিয়ে গুণ করলাম ওপর নিচে। আচ্ছা, একটু কাটাকাটি করি, দেখো। কাটাকাটি করলে এটা হলো 20। দেখো, ভগ্নাংশ আর দশমিক দুটো যদি তুমি জানো, দুটোকে মিলিয়ে মিশিয়ে যেটা হিসাব করলে তাড়াতাড়ি হিসাব হয় সেটাই করবে। একদম ভগ্নাংশ বলে ভগ্নাংশের অঙ্ক করব, দশমিক বলে দশমিকের হিসাব করবো, এরকম কোথাও কিন্তু লেখা নেই। আমরা দরকার হলে মিলিয়ে মিশিয়ে হিসাব করব, যে হিসাবটা সহজে করা যায় সেটাই করব। তাহলে এখানে আমরা 6 দুগুণে 12, 63/20। ঠিক আছে, আর তো কিছু দিয়ে কাটে না। তাহলে 63/20 মানে আমরা 63কে 20 দিয়ে ভাগ করি। তাহলে চলো আমরা 63কে 20 দিয়ে ভাগ করি। তাহলে 3 20 60, তাহলে 3। তাহলে এটা আমার দাঁড়ালো 3 পূর্ণ দাঁড়াও 3 পূর্ণ 20/3 তাই তো?
এটাই হলো আমার 63/20। তাহলে 3/20 3 ভাগ যদি হয়, দেখো আমরা মেট্রিক পদ্ধতিটা কি দেখেছি, আবার আমি একটু ছবিটা ঝালিয়ে নিই। দেখো এইটা একদম ছকটা মাথায় রাখবে, মিলি সেন্টি ডেসি, তারপরে আবার ধরো মিটার হলে মিটার, লিটার হলে লিটার, তারপরে ডেকা হেক্টো কিলো। আজকালকার দিনে না এই ডেকা হেক্টো এগুলো আমরা একদম ব্যবহার করি না। তোমরা মিলি সেন্টি ডেসি আর কিলো, এই চারটে, মিলি সেন্টি ডেসি ছোট একক আর কিলো বড় একক, এই চারটে মাথায় রাখবে। এই চারটে মাথায় রাখলে দেখবে আজকালকার দিনে আমরা যা ব্যবহার করি তার মধ্যেই এটা চলে আসবে। তাহলে আমরা এক একটা প্যাকেটের ওজন দেখলাম 3 গ্রাম আর 20 গ্রামের 3 ভাগ, মানে 1 গ্রামের, আমি উল্টোটা বললাম, 1 গ্রামকে 20 ভাগে ভাগ করে তার সমান 3টে ভাগ। এই ভগ্নাংশ যেটা লেখা আছে সেটা তাই মানে যে এই 1 গ্রামকে যদি আমি 20টা ভাগে ভাগ করি তাহলে তার 3 ভাগ। তো 20 ভাগে ভাগ করা কিন্তু আমাদের ওই দশমিকের ওই যে আমরা মেট্রিক পদ্ধতি বললাম ওর মধ্যে কিন্তু হিসাবে কোথাও নেই, 10 100 এরকম আছে। তাহলে 20টাকে আমরা 100তে পরিণত করে দিই। তাহলে 20কে 100তে পরিণত করলে আমি 5 দিয়ে গুণ করব। দেখো তাহলে ভগ্নাংশের নিয়ম হচ্ছে লব আর হরকে আমি একই দিয়ে গুণ করব। তাহলে 20কে যদি আমি 100 করি 5 দিয়ে গুণ করে, তাহলে 3কে 5 দিয়ে গুণ করে যাবে 15। তাহলে 3 গ্রাম আর 100, 1 গ্রামের 100 ভাগে তার ভাগ করে তার সমান 15 ভাগ। তো 1 গ্রামকে যদি আমরা 100 ভাগে ভাগ করি, দেখো ওই ছকটা যদি আমরা দেখি, তাহলে 100টাকে যদি আমরা ভাগ করি তাহলে সেই 100 গ্রাম, 1 গ্রামের যদি আমরা ধরো এখানে মিটার লেখা আছে, মিটারের জায়গায় যদি তোমরা গ্রাম ধরো, তাকে 10 ভাগ করলে হলো ডেসি। তাহলে 1 গ্রামকে 10 দিয়ে ভাগ করলে হলো 1 ডেসিগ্রাম। ডেসিগ্রামকে আবার 10 দিয়ে ভাগ করে হলো সেন্টিগ্রাম। কিন্তু সেন্টিগ্রামটা না আমরা কোনোদিন ব্যবহার করি না, এরকম একক আমি খুব একটা শুনিনি কাউকে সেন্টিগ্রাম ডেসিগ্রাম এরকম বলতে। যদিও দৈর্ঘ্যতে আমরা ব্যবহার করি, গ্রাম আমরা মিলিগ্রাম গ্রাম এরকম ব্যবহার করি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই হিসাবটা যেটা আছে এখানে আমরা এটাকে মিলিগ্রামে পরিণত করব। তাহলে মিলিগ্রামে পরিণত করতে গেলে আমরা কি করব, দেখো মিলিগ্রাম হচ্ছে, মিলি হচ্ছে 1-এর 1000 ভাগের 1 ভাগ। এখানে 100টা ভাগ করা আছে, তাহলে একে যদি আমি 1000 করে দিই, দেখো কিরকম সুন্দর খেলা, শূন্যকে এদিক ওদিক করে আর দশমিককে এদিক ওদিক সরিয়ে কিরকম করে অঙ্কগুলো চট করে করা যায়। তাহলে 100কে আমি 1000 করলাম, 10 দিয়ে গুণ করলাম, তাহলে 15কেও আমি 10 দিয়ে গুণ করব, 150। তাহলে এটা আমার কি দাঁড়ালো উত্তরটা বলো তো? 3 গ্রাম, তার সাথে 1 গ্রামকে 1000 ভাগে ভাগ যদি আমরা সমান ভাগে করি তাহলে 1 মিলিগ্রাম, তার 150, অর্থাৎ 3 গ্রাম 150 মিলিগ্রাম। এইভাবে দেখো আমরা ভগ্নাংশ, দশমিক, মেট্রিক পদ্ধতি সবগুলোকে একত্রিত করে কিরকম চট করে এই হিসাব করছি। এগুলো ভাগের হিসাব। গুণের হিসাবটা আমি ইচ্ছা করে বেশি দেখিয়ে সময় নষ্ট করলাম না, কেননা গুণের হিসাবটা দেখো আরোই সোজা। আমি ধরো যদি গুণ করতে চাইতাম, ধরো আমি আরেকটা অঙ্ক করি, যে অঙ্কটাই পাতায় লেখা নেই। আমি ধরো তোমাকে বললাম উল্টোটা, যে আমি যদি 1 ঘন্টায় যাই 10.5 কিলোমিটার, ধরো আমি 1 ঘন্টায় যাই 1 ঘন্টায়, তাহলে আমি 5 ঘন্টায় কত যাব? 5 ঘন্টায় কত? অর্থাৎ একে আমি 5 দিয়ে যদি গুণ করি, 10.5 গুণ 5, আমি কি করব বলতো? এই গুণ আমি আবার পূর্ণ সংখ্যার মতো করে করব। আমি যে বললাম যে ভাগটাও যেন আমরা পূর্ণ সংখ্যার মতো করলাম, গুণটাও আমরা পূর্ণ সংখ্যার মতো করে করব। কিভাবে করব? আমরা এই 10.5 এটাকে আমি 105-এর মতো করে লিখলাম, তাকে আমি 5 দিয়ে গুণ করব। দশমিকটা যেন আমি ভুলেই গেছি, এবার আমি দেখাবো দশমিকটা কোথায় বসাবো, আগে আমি গুণটা করে ফেলি। তাহলে 505 হলো সোজা গুণ। এবার আমি দশমিকটা কোথায় বসাবো বলতো? আমার এখানে দশমিক আছে, দশমিকের পরে 1 ঘর, তাহলে আমি পুরো জিনিসটাতে এই 1 ঘর সরিয়ে লিখবো, অর্থাৎ এটা আমার হলো 50.5।
আরেকটা দেখাই, একটা দশমিককে আরেকটা দশমিক দিয়ে দিই। ধরো আমি বললাম যে এক একটা জিনিসের দাম 10.5 টাকা, বা আমি বললাম যে কোনো একটা জিনিসের 1 কেজির দাম হচ্ছে 10.5 টাকা, 1 কেজির দাম। তাহলে 5 কেজি 500 গ্রামের দাম কত? এটা আরেকটা অঙ্ক। তাহলে আমি কি করব, 1 কেজির দাম হচ্ছে 10.5 টাকা, তাহলে 5 কেজি 500 গ্রাম মানে 1000 গ্রামে 1 কেজি, তাহলে 500 গ্রামে হচ্ছে হাফ কেজি বা অর্ধেক কেজি, তার মানে এটা হচ্ছে 5.5 কেজি। তাহলে এবার আমার অঙ্কটা কি দাঁড়ালো, 1 কেজির দাম হলে অত কেজির দাম কত, কি আমি গুণ করে বার করতাম, এটাও আমি গুণ করব। তাহলে চলো আমি গুণটা করি, 10.5 তাকে আমি গুণ করব 5.5। তোমরা ভাবছো বাবা এ তো খুব সাংঘাতিক ব্যাপার, আমরা ওই পদ্ধতি নেব, আমরা ভুলেই যাব যে এটা দশমিকের অঙ্ক, আমরা আপন মনে এটাকে পূর্ণ সংখ্যার অঙ্কের মতো করব। তাহলে পূর্ণ সংখ্যার অঙ্কের গুণ করি, দেখো এই জন্যই আমাদের ছোটবেলার হিসাবগুলো কিরম কাজে লাগে, করছি দশমিকের অঙ্ক কিন্তু আসলে করছি পূর্ণ সংখ্যার হিসাব। 5 5 25 আর 5 1 5, আবার এখানে দেখো 5 5 25 আর 5 1 5 হলো। তাহলে 5 5 আর 2 7, 5 আর 2 7, তাহলে এই হলো আমার পূর্ণ সংখ্যা। কিন্তু অঙ্কটা আমার উত্তরটা হলো না কেন বলতো, আমার দশমিক গুলো কোথায় ছিল, এবার আমি বসাই, দেখো এখানে দশমিক ছিল, এখানে দশমিক ছিল, তাহলে দশমিকের ডান দিকে এই সংখ্যাতে 1 ঘর, এই সংখ্যাতে 1 ঘর, মিলে হলো 2 ঘর। দশমিকের ডান দিকে এই সংখ্যাতে 1 ঘর, এই সংখ্যাতে 1 ঘর, মিলে হলো 2 ঘর। যখন আমি গুণ করবো এরকম দশমিকের ডান দিকে আমি যে দুটো সংখ্যাকে গুণ করেছি যতগুলো ঘর থাকবে দুটোকে আমার যোগ করতে হবে, এটা হলো 1 ঘর, এটা হলো 1 ঘর, তাহলে এই 1 ঘর 1 ঘর 2 ঘর সরিয়ে আমি উত্তরে দশমিক লিখি। এই 2 ঘর কেন সরালাম, এই 1 ঘর হলো এখান থেকে, এই 1 ঘর হলো এখান থেকে, যদি এখানে দশমিকের পরে 3 ঘর থাকতো, এখানে 2 ঘর থাকতো, দুটো মিলে 5 ঘর হতো, এখানে আমার ডান দিক থেকে 5 ঘর সরাতে হতো, এখানে 1 ঘর আর 1 ঘর মিলে 2 ঘর। দেখো চট করে আমি পূর্ণ সংখ্যা দিয়ে কিন্তু দশমিকের আমি হিসাব করলাম, তাহলে এত টাকা হয়ে গেল আমার দাম, এই অঙ্ক। তো দশমিকের আমরা গুণ ভাগ এগুলো দিয়ে কি করে অঙ্ক, মেট্রিক পদ্ধতির সাথে তার কি সম্পর্ক, আমরা দেখো অঙ্কগুলো করতে করতে আস্তে আস্তে বাস্তবে রোজকার দিনে যা করি সেই হিসাবগুলো অঙ্ক দিয়ে আমরা করতে পারছি, এতে আমাদের অনেক সুবিধা। বাজারে গেলে আমাকে কেউ ঠকাতে পারবে না, বাড়িতে আমাকে বাবা মা যেরকম করে বলবে কাজটা আমি ঠিক সেইভাবে করতে পারবো। তো এইরকম ভাগ তো হলো, কিন্তু একটা আমি তোমাদের বিচিত্র ভাগ বলি। ধরো কেউ আমাকে বলল যে আমার কাছে 10 গ্রাম একটা জিনিস আছে, তাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে, তো তাকে আমি কি করে ভাগ করব, তো এইটা দিয়ে আমরা আজকের এই আলোচনাটা শেষ করব, কেননা এইটা থেকে আমরা যেটা শুনবো সেইটা দিয়ে আমরা পরের দিন আমাদের অঙ্কগুলো করব। ধরো তোমাকে কেউ বললো যে আমার কাছে একটা 10 গ্রাম জিনিস আছে, একে সমান 3 ভাগে ভাগ করো, তাহলে 10 কে আমি সমান 3 ভাগে ভাগ করব। বেশ, আমি ভাগ অঙ্কটা শুরু করলাম, 3 3 9, 1 10। এবারে তাহলে আমার এটাকে দাঁড়ালো 3টে পূর্ণ আর 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগের 1 ভাগটাকে আমি দশমিকে কি করে হিসাব করব বলতো, 3 ভাগের 1 ভাগ করতে গেলে আমি প্রথমে 1 কে 3 দিয়ে ভাগ করব, কিন্তু আমরা জানি পূর্ণ সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে আগে পূর্ণ সংখ্যাটা যেটাকে ভাগ করব সেটাকে ওর থেকে বড় হতে হবে, 1 তো 3 এর থেকে ছোট, তাহলে একে বড় করতে গেলে আমি কি করব, বড় করতে গেলে আমি 10 দিয়ে গুণ করব। গুণ করলাম 10 দিয়ে গুণ, তো আমি ইচ্ছা মতো করতে পারি না, তাহলে 0 লিখে তারপর আমি 10 দিয়ে গুণ করলাম। বেশ কথা, আমি 0 লিখে তাকে 10 দিয়ে গুণ করলাম, মানে আমি আসলে একটা ভগ্নাংশ লিখছি, এটাকে আমি বোঝালাম। 3 ভাগের 1 ভাগ মানে কিন্তু একটা ভগ্নাংশ, তো আমি 0 লিখলাম বলেই 10 দিয়ে গুণ করার অধিকারটা আমার চলে এলো। তো আমি এবারে 10 কে আবার আমি 3 দিয়ে যদি করি, ভাগ করি, দেখো 3 3 9, 1 10, আবার চলে এলো। দেখো আমি বললাম ঠিক আছে, আবার আমি করব, তো আমি আবার ভাগ করার জন্য কি করব, দেখো আমি আবার আমাকে এই 1 কে আবার 3 দিয়ে ভাগ করতে, তো আমি তো তা পারবো না, তাহলে আমি আবার 1 কে 3 দিয়ে ভাগ করতে গেলে
আবার এখানে 10 লিখবো। তো সেই 10কে আমি 3 দিয়ে ভাগ করব। তো এই 10 লেখার অধিকার আমি পেয়ে গেছি, কেননা 0 আমি লিখেছি। তো আবার যদি আমি 10কে ভাগ করি 3 দিয়ে, দেখো আমি আবার 3 তিরিক্ষে 9। দাঁড়াও, এই রে সব মুছে আবার এটা নতুন করে লিখি। দেখো এটা রাবারটা ভুল করে চলে এলো, করে সব মুছে। তাহলে আমি করলাম কি, যে প্রথমে 1কে 3 দিয়ে ভাগ করার চেষ্টা করলাম, ওটা তো করা যায় না পূর্ণ সংখ্যা হিসেবে। ওটাকে আমার আদায় করতে গেলে একটা দশমিক লিখে 10 দিয়ে গুনতে। 3 তিরিক্ষে 9, 1-এ 10। আবার যদি আমি ধরো এই 1কে আবার যদি আমি একটা শূন্য আনি, তাহলে ডান দিকে আরেক ঘরে আমি যেতে পারি, দশমিক আমি চলে গেছি। তাহলে সেই 10কে আবার 3 দিয়ে ভাগ করলে আবার 3। আবার ধরো 10, একে আমি 3 দিয়ে ভাগ করলাম, হলো 3 তিরিক্ষে 9, 10। আবার আমি একটা 10 আনবো, তাকে আবার আমি 3 দিয়ে ভাগ করলে আবার 3। এরকম করে 3 দশমিকের পরে 3 3 3 3 এরকম করে চলতেই থাকবে, এ আর শেষ হয় না। তো এই যে একটা ভগ্নাংশ, একটা সামান্য 3 ভাগের 1 ভাগ, তাকে আমরা দশমিকে লিখতে গিয়ে দেখছি 3টা ঘুরে ফিরে আসছে, কিন্তু আর শেষ হয় না, মানে অসীমের দিকে চলে যাচ্ছে। যতগুলো পারি আমি 3 লিখি, লিখতে থাকবো হয়তো ওটা প্রায় নিখুঁত হতে থাকবে, কিন্তু ঠিক যে 3 ভাগের সমান 1 ভাগ সেটা হবে না। যেটা 2 ভাগের 1 ভাগ, মানে দুটো সমান ভাগ করলে 1 ভাগ, কিন্তু 0.5 একদম সঠিক। কিন্তু এটা সঠিক না, এটা এরকম চলতে থাকবে। তাহলে এরকমও দশমিক হয় যে চলতে থাকে কিন্তু শেষ হয় না, কিন্তু একই জিনিস ঘুরে ফিরে আসে। এখানে দেখো 3টা ঘুরে ফিরে আসছে, একে বলে আবৃত্ত দশমিক। তো এই আবৃত্ত দশমিক ব্যাপারটা কি, এর অঙ্কগুলো কি করে করতে হয়, সেটা আমরা এই যে দশমিকের অঙ্কগুলো এক জায়গায় শেষ হয়ে যায়, তার থেকে যে একটু অন্যরকম এটা বুঝলাম, এই অন্যরকম ব্যাপারটাকে কি করে আমরা হিসাবের মধ্যে দিয়ে নিয়ে আসবো, এটা আমরা পরের দিন দেখব। আজকের পাঠটা তাহলে আমরা এখানেই শেষ করি। আবার আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব পরে।